শুধুমাত্র একটি রাত পরেই ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা, এই ভিডিওটিতে আমি ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি। এই প্রশ্নপত্রটিতে তোমরা যে প্রশ্নগুলো দেখবে, এখানকার প্রত্যেকটা প্রশ্ন তোমাদের প্রথম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। তো কাজেই বন্ধুরা, তোমরা যারা শুধুমাত্র একটি রাত পড়েই একাধিক প্রশ্ন কমন পেতে চাও, তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কি বলা হয়েছে। দেখে নাও। সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ প্রথম সেমিস্টারের পরীক্ষায় তোমাদের 40টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, টোটাল 40 নম্বর। তো দেখে নেব 1 এর দাগে কি আছে। রাষ্ট্রবিজ্ঞানের জনক হলেন, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ক এর দাগের অপশনটি অর্থাৎ এরিস্টটল। এরপরে 2, রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়েই বলেছেন, এক্ষেত্রে উত্তর খ এর দাগের অপশনটি অর্থাৎ গার্নার। এরপরে 3, রাষ্ট্রবিজ্ঞান কোন বিজ্ঞানের শাখা, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ঘ এর দাগের অপশনটি অর্থাৎ সামাজিক। এরপরে 4, পলিটিক্স গ্রন্থের রচয়িতার নাম কি, তো এর উত্তর হয়ে যাবে খ এর দাগের অপশনটি অর্থাৎ এরিস্টটল। এরপরে 5, সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের রচয়িতা কে, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে খ এর দাগের অপশনটি অর্থাৎ রুশো। এরপরে দেখে নেব 6 এর দাগের প্রশ্নটি। তার আগে বলে রাখছি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। কেননা আগামী 1 ঘন্টা কিংবা 2 ঘন্টা পরে রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে আমি হাতে গোনা মাত্র প্রায় 250টার মতো প্রশ্ন বলে দেব। সেখান থেকে প্রত্যেকটা রেডি করতে পারলে ওর বাইরে প্রশ্ন হবে না, প্রত্যেকটা প্রশ্ন সেখান থেকে কমন পাবে। আগামী 1 ঘন্টা কিংবা 2 ঘন্টার মধ্যেই কিন্তু সেই ভিডিওটা আপলোড করা হবে। তাই তোমরা যারা চাও 250টি প্রশ্নের উত্তরের ভিডিওটি সবার আগে তোমার কাছে পৌঁছে যাক, তার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো দেখে নেব 6 এর দাগে কি আছে। দুনিয়ার মজদুর এক হও উক্তিটি করেছেন, তো এক্ষেত্রে উত্তর ক এর দাগের অপশনটি অর্থাৎ কার্ল মার্কস। এরপরে 7, রাষ্ট্রের সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা কে প্রদান করেছেন, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে গ এর দাগের অপশনটি অর্থাৎ গার্নার। এরপরে 8, রিপাবলিক গ্রন্থের রচয়িতা কে, তো এক্ষেত্রে উত্তর ক এর দাগের অপশনটি অর্থাৎ প্লেটো। এরপরে 9, রাষ্ট্র শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন, এক্ষেত্রে উত্তর ঘ এর দাগের অপশনটি অর্থাৎ মেকিয়াভেলি। এরপরে 10, ভারতে বিদ্যমান, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ক এর দাগের অপশনটি অর্থাৎ এক নাগরিকত্ব। এরপরে 11, ভারতের সংবিধানের কত নম্বর ধারাসমূহে ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে 11 দাগের প্রশ্নটির উত্তর হয়ে যাবে ক এর দাগের অপশনটি অর্থাৎ 5 থেকে 11 নম্বর ধারায়। এরপরে দেখে নেব 12, দ্বৈত নাগরিকত্ব কোন দেশে দেখা যায়, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ঘ এর দাগের অপশনটি অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে। এরপর 13, একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হলো, উত্তর হয়ে যাবে ক এর দাগের অপশনটি অর্থাৎ নাগরিক। এরপর দেখে নেব 14 এর দাগে। তার আগে বলা হচ্ছে, আমি ইতিমধ্যে তোমাদের 300টি এমসিকিউ প্রশ্ন নিয়ে একটা পিডিএফ বানিয়ে রেখেছি। ওই 300টা এমসিকিউ প্রশ্ন তোমরা যদি রেডি করতে পারো, তাহলে প্রথম সেমিস্টারের পরীক্ষায় আমি আশা রাখছি 40টার মধ্যে প্রায় 35টারও বেশি প্রশ্ন সেখান থেকে কমন পেয়ে যাবে। তাই বন্ধুরা, তোমরা যারা সারা বছর কোনো কারণে টিউশন পড়তে পারোনি, আর শেষের একটা দিন পড়ে তোমরা অনেক ভালো রেজাল্ট করতে চাও, তোমাদেরকে বলবো, তোমরা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো। মাত্র 75 টাকা ক্লাস 11-এর প্রত্যেকটা নোট কালেক্ট করতে 75 টাকা করে আমরা নেই। তো 75 টাকা তোমরা যদি পেটিএম, ফোনপে বা গুগল পের মাধ্যমে পেমেন্ট করো, তাহলে তোমরা কিন্তু খুব সহজে ক্লাস 11-এর রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রায় 300টি এমসিকিউ প্রশ্নের একটা পিডিএফ ফাইল পেয়ে যাবে। ওই 300টা প্রশ্ন তোমার যদি রেডি থাকে, এর বাইরে প্রশ্ন হওয়ার চান্স খুবই কম। কেননা রাষ্ট্রবিজ্ঞান আমি নিজে পড়াই, তাই এতটুকু অভিজ্ঞতা আছে। তাই বন্ধুরা, তোমরা যারা শেষের একটা দিনে প্রায় 250 থেকে 300টার মতো প্রশ্ন রেডি করতে পারবে, তোমরা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো। মাত্র 75 টাকা তোমরা যদি পেটিএম, ফোনপে বা গুগল পের মাধ্যমে পেমেন্ট করো, তাহলে কিন্তু তোমরা এই পিডিএফ ফাইলটি আমার কাছ থেকে নিয়ে নিতে পারবে। তো স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো। তো এরপর দেখে নেব 14 এর দাগে কি আছে। নাগরিকতা অর্জনের 2টি পদ্ধতি,
হলো, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ স্বাভাবিক বা জন্মসূত্রে পাওয়া এবং কৃত্রিম উপায় অর্থাৎ অনুমোদনের দ্বারা। এরপরে দেখে নেব 15, সিকিম কোন পদ্ধতিতে ভারতভুক্ত হয়েছিল? তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি, অর্থাৎ সমষ্টিগত নাগরিকত্ব। এরপরে দেখে নেব 16, জন্মসূত্রে অর্জন করাই হলো নাগরিকত্ব অর্জনের দেশ পদ্ধতি। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ স্বাভাবিক পদ্ধতি। এরপরে 17, পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান যে গণতান্ত্রিক দেশে লক্ষ্য করা যায়? তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ ভারতের সংবিধান। এরপরে 18, সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের একটি করে উদাহরণ হলো? তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ গ্রেট ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এরপরে 19, এমন একটি দেশ যেখানে অলিখিত সংবিধান রয়েছে? তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ সুইডেন। এরপরে 20, লিখিত ও অলিখিত সংবিধানের দুটি পার্থক্য হলো? তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ নমনীয় এবং বিচার বিভাগের প্রাধান্য ও আইন বিভাগের প্রাধান্য। এরপরে 21 দাগের প্রশ্ন, তার আগে আবার বলে রাখছি, তোমাদের মধ্যে অনেকে আছো যারা সারা বছর কোনো কারণে টিউশন পড়তে পারোনি, যার কারণে তোমাদের কাছে নোটসগুলো নেই। তাদের বলবো আমি মাত্র 250 থেকে 300টার মধ্যে প্রশ্ন নিয়ে একটা পিডিএফ ফাইল অলরেডি বানিয়ে রেখেছি। সেখান থেকে যদি ওই 250 বা 300টা প্রশ্ন রেডি করতে পারো, আমি আশা রাখছি 35টারও বেশি প্রশ্ন তোমরা সেখান থেকে কমন পেয়ে যাবে। তাই তোমরা যারা প্রথম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় 35টারও বেশি প্রশ্ন কমন পেতে চাও একটা দিন পরে, তারা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো। মাত্র 75 টাকা তোমরা যদি পেটিএম, ফোনপে বা গুগল পের মাধ্যমে পেমেন্ট করো, তাহলে খুব সহজে তোমরা আমার কাছ থেকে পিডিএফ ফাইলটি কিন্তু সংগ্রহ করে নিতে পারবে। আর একটা রাত পরে তোমরা কিন্তু একদম দুর্দান্ত রেজাল্ট করতে পারবে। তাই যাদের প্রয়োজন আছে তারা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো। তো এরপরে 21 দাগে কি আছে? রাষ্ট্রের দর্পণ বলা হয়? তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ সংবিধানকে। এরপরে 22, সংবিধান হলো রাষ্ট্রের চরম কর্তৃত্বের শৃঙ্খলাবদ্ধকরণ, একথা বলেছেন? উত্তর ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ এরিস্টটল। এরপরে 23, গণপরিষদে খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি, অর্থাৎ ডক্টর বি.আর. আম্বেদকর। এরপরে 24, ভারতের সংবিধান কবে কার্যকরী হয়? তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি, অর্থাৎ 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি। এরপরে 25, কি আছে? গণপরিষদের প্রধান কাজ কি ছিল? তো এক্ষেত্রে উত্তর গয়ের দাগের অপশনটি, অর্থাৎ ভারতীয় সংবিধান রচনা করা। এরপরে 26, ভারতের গণপরিষদের সভাপতি ছিলেন? তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি, অর্থাৎ ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এরপরে 27, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয়েছিল? তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি, অর্থাৎ 42তম সংশোধনে। এরপরে 28, গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল? তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি, অর্থাৎ 1949 খ্রিস্টাব্দের 26শে নভেম্বর। এরপরে 29, ডক্টর রাজেন্দ্র প্রসাদ কাকে ভারতীয় সংবিধানের জনক বলে আখ্যায়িত করেন? তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি, অর্থাৎ ডক্টর বি.আর. আম্বেদকরকে। এরপর দেখে নেব 30, গণপরিষদ গঠিত হয়েছিল 1.5 জন সদস্য নিয়ে? তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ 389 জন সদস্য নিয়ে। এরপরে 31 দাগে সংসদীয় ব্যবস্থায় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে? তো এক্ষেত্রে উত্তর গয়ের দাগের অপশনটি, অর্থাৎ আইনসভার কাছে। এরপরে 32, বর্তমানে শিক্ষা বিষয়টি কোন তালিকায় অন্তর্ভুক্ত? তো এক্ষেত্রে উত্তর গয়ের দাগের অপশনটি, অর্থাৎ যুগ্ম তালিকাভুক্ত। এরপর 33, ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে? তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ 3য়। এরপরে 34, ভারতীয় সংবিধানে শিক্ষার অধিকার হলো? তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি, অর্থাৎ মৌলিক অধিকার। এরপর 35, ভারতীয় সংবিধানে উল্লেখিত ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারের সংখ্যা হলো? তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি, অর্থাৎ 6টি। এরপরে 36, আম্বেদকর ভারতীয় সংবিধানের কোন ধারাটিকে সংবিধানের আত্মা ও প্রাণ বলেছেন? তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ 32 নং ধারাকে। তো এরপরে দেখে নেব 37, অর্থাৎ কি আছে? ভারতীয় সংবিধানে উল্লেখিত ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যের সংখ্যা। তো আশা রাখি এই প্রশ্নটির উত্তর তোমরা প্রত্যেকে পারবে। এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না। বারবার বলছি 37 দাগের সঠিক প্রশ্নটির সঠিক উত্তর কি হবে তোমরা যদি জেনে থাকো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। এরপরে 38 দাগে ভারতের দলত্যাগ বিরোধী নিরোধক আইন পাশ হয়ে কবে? তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি, অর্থাৎ
1985 সালে। এরপর 39 সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার বলতে কি বোঝো? তো এক্ষেত্রে উত্তর কয়ের দাগের অপশনটি, অর্থাৎ সকলের ভোটাধিকার। এরপর দেখে নেব 40 দাগে বিধানসভা ও লোকসভার নির্বাচনে প্রার্থীদের বয়স কমপক্ষে ড্যাশ হওয়া উচিত। তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ 25 বছর। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে যে 40টা প্রশ্ন দেখলে যদি রেডি করতে পারো, 40টার মধ্যে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। কিন্তু তোমরা যারা মনে করছো 35টারও বেশি প্রশ্ন কমন পাবে বা কমন পেতে চাও 35টার বেশি প্রশ্ন, তোমরা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হাই মেসেজ করো। মাত্র 75 টাকা তোমরা যদি পেটিএম, ফোনপে বা গুগল পের মাধ্যমে পেমেন্ট করো, খুব সহজ আমার কাছ থেকে কিন্তু 250 থেকে 300টি এমসিকিউ প্রশ্নের উত্তর সহ পিডিএফ ফাইল পেয়ে যাবে। সেখান থেকে প্রত্যেকটা রেডি করতে পারলে ওর বাইরে প্রশ্ন হওয়ার চান্স খুবই কম। তাই বলা হচ্ছে, যারা মনে করছো যে অনেক ভালো রেজাল্ট করবে, তারা অবশ্যই পিডিএফ ফাইলটি সংগ্রহ করে প্রত্যেকটা রেডি করে নাও। প্রথম সেমিস্টারের পরীক্ষা তোমার অনেক ভালো হবে, এতটুকু তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো বন্ধুরা, আশা রাখছি ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়েছো। ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিও।